তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন যে বর্তমানে ব্রাজিলের ফুটবলের যে মাঠের পারফরমেন্স সেটা তো অনেকটা খারাপের দিকেই। এছাড়াও নতুন করে তাদের জন্য তৈরি হয়েছে একটা অস্থিতিশীল পরিবেশ, তা হচ্ছে কোচ নিয়োগ নিয়ে, যেখানে তারা বর্তমানে কোচ বিহীন আছে। যে দায়িত্ব ছিল ইতিমধ্যে কিছুদিন আগে পর্যন্ত যে ডোরিভাল জুনিয়র, তাকে বরখাস্ত করে সিবিএফ। তো এরপরে ব্রাজিলের কোচ হওয়ার জন্য সম্ভাব্য তালিকায় আসে বেশ কিছু নাম। তার মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা আগিয়ে সবচেয়ে বেশি আর কি কাছাকাছি এগিয়েছিল হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি। তো সবাই ধরে নিয়েছিল বা ফুটবল বিষয়ক যে বিভিন্ন ওয়েবসাইট গুলো ছিল বা আপনার যে সব এক কথা বলতে গেলে যে গণমাধ্যমগুলো ছিল আন্তর্জাতিক বাজারে, তারা সবাই এরকমটা নিশ্চিত করেছিল যে আনচেলতি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। কিন্তু একদমই সবকিছু ঠিকঠাক মতো হওয়ার পরেও একদমই শেষ মুহূর্তে এসে বাধা হয়ে দাঁড়ায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তো এই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের বাধার কারণে বর্তমানে ব্রাজিলের কোচ হয়ে আসতে আনচেলত্তির এখন এটা একদমই শঙ্কার মুখে। শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ হতে পারবে কিনা আনচেলত্তি, তারও কোনো নিশ্চয়তা নেই। এদিকে ব্রাজিল কোচের তালিকা আছে আপনার হচ্ছে আল হিলালের জর্জ জেসুস, এখন সম্ভাবনাটা অনেকটা তার দিকেই। এদিকে আপনার সবকিছু পেরেস তো আগে থেকে জানতো যে এরকম কথাবার্তা হচ্ছে বা, কিন্তু বলেনি। শেষ পর্যন্ত এসে যে আমার কাছে যে দুইটা বা তিনটা বিষয় মনে হয়েছে যে এই তিনটা কারণে ব্রাজিলের কোচ হতে পারছে না আনচেলত্তি। তো এই তিনটা কারণের ভিতরে প্রথমে যদি বলি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে 2026 সাল পর্যন্ত আনচেলত্তির চুক্তি আছে, অর্থাৎ এই মুহূর্ত থেকে এখনো 2026 সাল পর্যন্ত আনচেলত্তি কিন্তু একদম কাগজে কলমে রিয়াল মাদ্রিদের কোচ। তো এর আগে যখন আপনি ওই কোচিং দায়িত্বটা ছেড়ে অন্য কোনো জায়গাতে যাবেন, তার মানে অবশ্যই কি যার আপনি অধীনে আছেন বর্তমানে তাকে অবশ্যই আপনাকে কিন্তু একটু জানানোর ব্যাপার ছিল, কিন্তু এটি আনচেলত্তি করেননি। তারপরেও এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু রিয়াল মাদ্রিদ যে বিষয়টা উল্লেখ করেছে যে আপনার কোচ হয়ে চলে আসতে পারবে আনচেলত্তি, সমস্যা নাই, কিন্তু তারা যে 1 বছর, অর্থাৎ এটা তো 25 সাল, 26 সাল পর্যন্ত যেহেতু চুক্তি আছে তার মানে আরো একটা বছর, তো এই 1 বছরের যে বেতনটা হয় এই বেতনটা তারা দিবে না। কিন্তু আনচেলত্তি এইখানে ওই রিয়াল মাদ্রিদের কাছে আপনার হচ্ছে একটা দাবি করছে যে ক্ষতিপূরণ দিতে হবে, যেহেতু তারা ওই 1 বছরেরও যে বেতনটা পাবে আনচেলত্তি, এই বেতনটাও রিয়াল মাদ্রিদকে দিতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ এটা দিতে নাকচ করে, আর এই কারণে মূল আসলে বিপত্তিটা ঘটে এই জায়গাতেই। তবে আনচেলত্তি যদি ওই পেরেসের কথা মতো যদি চলে আসতো যে তারা হচ্ছে, অর্থাৎ আনচেলত্তি ওই বেতনটা নিবে না বা ক্ষতিপূরণ চাইবে না, একদম সরাসরি হয়তো দেখা যাচ্ছে চলে এসে ব্রাজিলে নিয়োগ করলো, তাহলে এই বিপত্তিটা ঘটে না। কিন্তু আনচেলত্তি এই জায়গাটাতে ক্ষতিপূরণ চাওয়াতে আসলে মূল বিপত্তিটা ঘটে। তো এদিকে আপনি একটা জিনিস জানেন, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, তো সেটি হচ্ছে যে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের যে বেতনটা পান, অর্থাৎ যে একটা হিউজ পরিমাণে কিন্তু বেতন পাচ্ছেন, তো ওই একই বেতন কিন্তু ব্রাজিল থেকেও তাকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যদি আনচেলত্তি নতুন করে এখানে চুক্তি করেন, তো ব্রাজিল থেকে কিন্তু সে এই বেতনটা কিন্তু পাচ্ছেই। তো সেখানে যদি আপনি রিয়াল মাদ্রিদের ওই যে বেতনটা বা ক্ষতিপূরণটা চাচ্ছেন, এইটা যদি না চান তাতে তো সমস্যা নাই, কারণ ওই একই বেতনটা আপনি এখান থেকে পাচ্ছেন, ব্রাজিল থেকে তো আপনাকে দিচ্ছেই। কিন্তু আপনি যখন ওই যে বেতনটা আপনি দাবি করবেন, তখন এটা স্বাভাবিক যে রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইবে না তাকে। 26 সাল পর্যন্ত চুক্তি আছে, তো এই চুক্তিটা পর্যন্ত তাকে রাখার জন্য চাবেই। তো এই জায়গাতে বিপত্তিটা ঘটে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বরের কারণে যদি বলতে যাই, এদিকে ব্রাজিলের সাথে অলমোস্ট ডিল ডান হওয়ার কাছাকাছি। তো এরকম সময়ে ব্রাজিল আবার এদিকে হচ্ছে আপনার আগে থেকে তো রিয়াল মাদ্রিদের যখন হচ্ছে আপনার আনচেলত্তি নতুন করে চুক্তি করলো, অর্থাৎ 26 সালে যে চুক্তিটা করলো, এর আগ আগ মুহূর্তে নতুন করে চুক্তি করার আগে কিন্তু ব্রাজিল একবার হচ্ছে আপনার আনচেলত্তিকে কোচ করার জন্য আর কি কথাবার্তা হচ্ছিল বা অনেকটা আগায় ছিল। এটা হচ্ছে আপনার ডোরিভালকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে ঘটনা। তো সেই সময়ে ওই আপনার হচ্ছে হয় আপনার ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট রদ্রিগেজ, তাকে হচ্ছে বরখাস্ত করে দেয়। তো
তো ওইখান থেকে যখন সে বরখাস্ত করে দেয়, ওইখান থেকে আপনার হচ্ছে আনচেলত্তি তখন দেখতে পেল যে তার হয়তো ব্রাজিলের কোচ হওয়া সম্ভাবনাটা খুবই কম, যেহেতু তার সাথে সবচেয়ে বড় যে একটা কমিউনিকেশন হচ্ছিল রদ্রিগেজের সাথেই, একমাত্র রদ্রিগেজই তাকে হচ্ছে কোচ করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আনচেলত্তি যখন দেখলো যে ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা তার জন্য কম, সে তখন হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে নতুন করে আবার চুক্তি করলো 26 সাল পর্যন্ত। আর যখন আনচেলত্তি হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ আবার নতুন করে সাইন করলো, এরপরে আবার হচ্ছে বিভিন্ন আইনি ঝামেলা হয় এই রদ্রিগেজকে হচ্ছে আপনার বরখাস্ত করার জন্য। তারপরে ফুটবল থেকে নিষেধাজ্ঞার মুখে প্রায় পড়বে ভাব ব্রাজিল। তো এমন অবস্থা আবারও রদ্রিগেজকে হচ্ছে সভাপতি পদে ফিরিয়ে আনা হয়। তো এরপরে আনচেলত্তি যখন হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে নতুন করে সাইন করে, তো সেই ক্ষেত্রে তাদের হাতে আর কোনো অপশন নাই। তারপরে তারা আল হিলালের কোচ জর্জ জেসুসের সাথে যোগাযোগ করে। তো সেই মুহূর্তে থেকে আর যাই হোক সবকিছু মিলিয়ে ওই ডিলটাও যেখানে আর হচ্ছে সম্পূর্ণ হয় না, তারপরে তারা ডরিভালকে দায়িত্ব দেয়। তো সেই সময় থেকেই আল হিলাল, যেহেতু জর্জ জেসুসের প্রতি ব্রাজিলের একটা টান ছিল আনচেলত্তির পরের অবস্থানে, তো সেইখান থেকে আল হিলাল তখন আবার হচ্ছে বর্তমানে এসে আনচেলত্তির দিকে একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট দিয়ে সেরে হচ্ছে তারা একটা প্রস্তাব পাঠায়। সেটা হচ্ছে আপনার 3 বছরের জন্য 150 মিলিয়নের একটা প্রস্তাব দেয়। তো এই প্রস্তাবটা, কারণ এখন দেখেন আপনি টাকা কে চায় না, যার যত আছে সে তত চাবে, একটা বিষয় আছেই। তো আনচেলত্তি এরকমটা হতে পারে যে ব্রাজিলের থেকে হয়তো সৌদিতে বেশি টাকা বেতন পাবে, তো সেই ক্ষেত্রে সে ব্রাজিলকে না করে দিয়ে ওইদিকে যেতে পারে। আবার এদিকে রিয়াল মাদ্রিদ থেকে তো এখনো চুক্তি শেষ হয়নি, সেখানে পেরেসকে না জানানে সে ব্রাজিলের সাথে এক প্রকার চুক্তি সম্পূর্ণ হয়ে গেছিল, শুধুমাত্র স্বাক্ষরটা বাকি ছিল। আর ওই স্বাক্ষর করার জন্য লন্ডনে যায় আপনার হচ্ছে আনচেলত্তি আর ব্রাজিলের পক্ষ থেকে যে আপনার প্রতিনিধিরা ছিল। তো ওই স্বাক্ষর করতে যাওয়ার সময় হচ্ছে ওই মুহূর্তে এসে পেরেস বাধা হয়ে দাঁড়ায় যে তারা এই মুহূর্তে আনচেলত্তিকে ছাড়বে না। আর এদিকে আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের যে লা লিগা, তো এই লা লিগার রেসে কিন্তু রিয়াল মাদ্রিদ যে এখন পর্যন্ত একেবারে বাদ হয়ে গেছে এমনটাও না। বার্সার সাথে বার্সা এখন 1 নম্বরে আছে, রিয়াল মাদ্রিদ আছে 2 নম্বরে, আর তাদের মধ্যে পয়েন্টের পার্থক্য হচ্ছে মাত্র 4। আর এদিকে একটা এল ক্লাসিকো আছে ব্রাজিল রিয়াল মাদ্রিদ আর হচ্ছে বার্সেলোনার। তো ওই ম্যাচটিতে যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে সেক্ষেত্রে কিন্তু বার্সেলোনার সাথে তাদের পয়েন্টের পার্থক্যটা থাকবে 1। তো যখন 1 পার্থক্য চলে আসলো, তারপরে আরো 3টা ম্যাচ বাকি থাকবে। তো এই ম্যাচগুলোতে কিন্তু রিয়াল মাদ্রিদ যদি জয় পায় আর আর্জেন্টিনা আপনার বার্সেলোনা যদি কোনো একটা ম্যাচে যদি রেজাল্ট তাদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার লা লিগার যে শিরোপাটা এটা কিন্তু রিয়ালের হাতে ওঠা সম্ভব এখনো। তো এজন্য পেরেসও চাচ্ছিল যে এই মুহূর্তে নতুন কোনো কোচ নিয়োগ না দিতে। তো এল ক্লাসিকো পর্যন্ত আনছে, তো চাচ্ছিল যে এল ক্লাসিকো পর্যন্ত আনচেলত্তিকেই তারা কন্টিনিউ করতে। যদি ওইখানে যদি রিয়াল হেরে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 পয়েন্টের পার্থক্য হবে বার্সেলোনার সাথে। তো সেই ক্ষেত্রে হয়তো রিয়াল মাদ্রিদ আনচেলত্তিকে ছেড়ে দিতে পারে। কিন্তু যদি ওই ম্যাচটা যদি জিততে পারে, তাহলে কিন্তু আবারও বাকি 4টা ম্যাচও কিন্তু তারা অবশ্যই খেলাবে। তো সেই ক্ষেত্রে আর এদিকে ব্রাজিলও একটু তাড়াহুড়া করছে নতুন কোচের জন্য। তো তারাও চাচ্ছে যে আগামী জুনের মধ্যেই যেন নতুন কোচ নিয়োগ দেওয়া যায়। তো জুনের মধ্যে তো আনচেলত্তি ফাঁকা হচ্ছে না আর। তো সেই ক্ষেত্রে এখন বলা চলে যে অনেকটাই নিশ্চিত যে আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন না। তবে এখন যদি মানে কোচ হতে হয়, তাহলে এক রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেস যদি একমাত্র ব্যক্তি যে ব্রাজিলের সাথে আনচেলত্তির যে কোচে হওয়ার যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা ঠিক করে দিতে পারে। তো একমাত্র পেরেসের মাধ্যমেই এখন, তো একমাত্র পেরেসের মাধ্যমেই হচ্ছে এই চুক্তিটা সম্পূর্ণ হওয়া সম্ভব। তাছাড়া যদি পেরেস যদি না চায় যে ব্রাজিলের হয়ে তাকে খেলতে দিবে, কোচিং করাইতে দিবে, তাহলে সমস্যা। কারণ আপনারা জানেনই তো যে 26 সাল পর্যন্ত চুক্তি আছে এখনো রিয়ালের সাথে কন্টিনিউ। তো এই মুহূর্ত থেকে বেরিয়ে আসতে কিন্তু আসলে আনচেলত্তি চাইলেই সম্ভব না যে 26 সালের আগে হচ্ছে যে শুধু ব্রাজিল না, যে কোনো দলে সে কোচিং করাবে, এটা আসলে সে নিজে চাইলে সম্ভব না যদি পেরেস না চায়। আর পেরেস চাইতে হলে পরে অবশ্যই পেরেসের মন মতন হয়েই তো আসতে হবে। সেক্ষেত্রে
ক্ষতিপূরণটা যদি না চাইতো তাহলে পেরেসও হয়তো বা কোনো বাধা দিত না। কারণ আপনারাও অনেকেই যারা খবর রাখেন তারা অনেকেই জানেন যে রিয়াল মাদ্রিদও কিন্তু ইতোমধ্যেই আপনার হচ্ছে আনচেলত্তির ব্যাকআপ হিসেবে জাভি আলোনসোর সাথে কিন্তু একটা চুক্তির যে একটা ব্যাপার আছে এটাও কিন্তু তারা অনেকটা আগিয়ে নিছে। তো সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে আনচেলত্তিকে তারা বিকল্প যখন খুঁজে নিছে তার মানে কি তারা আনচেলত্তিকে অবশ্যই ছাড়বে, সেটা দুদিন আগে হোক বা দুদিন পরে হোক। এখন আনচেলত্তি যদি ভালোই ভালোই যদি ওখান থেকে সরে আসে, আনচেলত্তি আপনার পেরেসও তো আর ফুটবলের দিকে কিন্তু পেরেসকে কিন্তু অবশ্যই একজন ডন বলা হয়। পেরেস এখন ফুটবলে ধরেন প্লেয়ার কেনা থেকে শুরু করে সবকিছু বিষয়ে, তো সবকিছু মিলিয়ে পেরেসের মতো এখন পর্যন্ত ফুটবল বোঝা বা তাকে যে একটা টেক্কা দেওয়া এরকমটা কিন্তু এতটা সহজ নয়। পেরেস হয়তো আনচেলত্তিকে ছাড়বেই, দুদিন আগে পরে ছাড়বে, কিন্তু মধ্যে থেকে হয়তো ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির। এখন আনচেলত্তি যদি হয়তো বা পেরেসের কথা মেনে নেয় সেক্ষেত্রে আবার সম্ভব যে পেরেস তাকে ছেড়ে দিল, খুব ভালো ভালো ছেড়ে দিল, এখনই ছেড়ে দিল, শেষে ব্রাজিলে যুক্ত হলো। তো ভাই আপনার বাড়ি কোথায়? তো এক ভাই কমেন্ট করছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে ভাই রাজশাহী বিভাগের নাটোর জেলাতে। তো যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম, তো আনচেলত্তির ব্যাকআপ হিসেবে কিন্তু জাবি আলোনসোকে তারা অলরেডি বুক করে নিচ্ছে বা তারাও কিন্তু চুক্তি আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর এদিকে আনচেলত্তিকে তো রিয়াল মাদ্রিদের যে টাকা বেতন পাচ্ছে সেই বেতনটা তো ব্রাজিলও দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আনচেলত্তি ওই মানে যদি ভালোই ভালো আসতে চায় ব্রাজিলে, সেই ক্ষেত্রে ওই যে ক্ষতিপূরণের যে বিষয়টা বা আরো 1 বছরের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী যে টাকাটা আনচেলত্তি পাবে রিয়াল মাদ্রিদ থেকে, তো সেই টাকাটা দাবি করা ঠিক হয়েছে। কারণ যদি সে ব্রাজিলে আসতে চায় বা অন্য কোনো ক্লাবে চলে যেতে চায়, আর সেই ক্ষেত্রে যদি আপনি যেহেতু টাকার বিষয়টা নিয়ে তো তাদের সাথে মানে যে বিতর্কটা হচ্ছে বা আপনার এটা সমস্যা তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে টাকা তো পাচ্ছেই। আর যদি এমনটাই হয় তাহলে সৌদি আরব তো তাকে আরো বিশাল পরিমাণের একটা অফার করছে। তো সেই ক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আচ্ছা, এমডি রাহুল ভাই আপনি কমেন্ট করছেন। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় এটা যদি একটু বলেন। তো রাহুল ভাই আমার নাম জিজ্ঞাসা করছিলেন বা বাড়ি কথা জিজ্ঞাসা করতেছেন। আপনি কোথা থেকে বলছিলেন এটা যদি একটু বলেন কাইন্ডলি ভালো তো। তো তো এখন কথা বলতে বলতে ব্রেক পড়ে গেল। তো যেটা বলতেছিলাম, তো রিয়াল মাদ্রিদ যদি আনচেলত্তিকে না ছাড়ে বা যদি দেখা যাচ্ছে ব্রাজিল কোচ নিয়োগ দেওয়ার পরে ছাড়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আনচেলত্তি তো ব্রাজিলের কোচ হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে ব্রাজিলের কোচ হওয়ার জন্য কিন্তু আহ, আরো দুজনের নাম যে আছে তারপরেই দুজনই হচ্ছে পর্তুগালের কোচ, অর্থাৎ এটুকু বলা চলে যে ব্রাজিলের পরবর্তী কোচ যেই হোক না কেন সে অবশ্যই একজন ব্রাজিলিয়ান ছাড়া, অর্থাৎ এর আগে যে ব্রাজিলের একটা ঐতিহ্য ছিল যে তারা বিদেশি কোচ নিয়োগ দিবে না, শুধুমাত্র তাদের নিজের দেশের কোচ, তাদের নিজের দেশের কোচের মাধ্যমে তারা খেলে বা তাদের ফুটবলকে এগিয়ে নিচ্ছে, তাদের যে একটা ধরন খেলার স্টাইল। তো এবারে হয়তো এই দিকটা থেকে সরে আসবে ব্রাজিল। কারণ আনচেলত্তিকে যদি তারা কোচ হিসেবে নাও পায় সেক্ষেত্রে তারা যদি সৌদি, তো তারা যদি হচ্ছে আল হিলালের জর্জ জেসুসের দিকে নজর দেয় বা তার নামটা যেহেতু আনচেলত্তির পরে একটা জোরপূর্বক শোনা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আনচেলত্তির পরে যদি আল হিলাল থেকে জর্জ জেসুসও হয় তো সেও হচ্ছে পর্তুগালের কোচ। এরপরে আরেকজনের নাম রয়েছে অ্যাবেল ফেরেইরা।
তো সবকিছু মিলিয়ে এক কথায় বলা চলে যে এবার হয়তো ব্রাজিল একজন বিদেশি কোচ পাচ্ছে বা ইউরোপের একজন কোচ পাচ্ছে। তবে এই জায়গাটাতে আপনারা জানেন যে নেইমার কিন্তু ইতোমধ্যে জানিয়েছিল যে জর্জ জেসুসকে ব্রাজিলের কোচ না করতে, কারণ তার সাথে যে আর নেইমার কিন্তু ইতোপূর্বে আল হিলালে খেলে এসেছেন জর্জ জেসুসের অধীনেই। তো সেক্ষেত্রে জর্জ জেসুস সম্পর্কে নেইমার কিন্তু অবশ্যই কিছুটা হলেও অবগত আছেন। আবার নেইমারের সাথে যতটুকু জানা গেছে যে তার সাথে খুব বেশি ভালো সম্পর্কও নেই। সবকিছু মিলিয়ে জর্জ জেসুস আসলে পারে যে ব্রাজিলের ফুটবলে একটা উন্নতির যে একটা হাওয়া বইবে বা উন্নতির একটা ধারায় ব্রাজিল আসবে, এটা অনেকেই আর কি মনে করছে যে এটা আসলে সম্ভব না। এর কারণ হিসেবে দেখেন আপনি, আর ব্যক্তিগতভাবে যদি বলতে যাই, হয়তো জর্জ জেসুসের থেকে ব্রাজিলে কিন্তু টিতে কিন্তু ভালোই ছিল। টিতে শুধুমাত্র ভাগ্যর কাছে সে হেরে যেত বারবার। তো ছোটখাটো যে একটা ভুল ছিল, এই একটা ভুলে সে এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়ে। তো যাই হোক, এদিকে ব্রাজিলের আপনি এরপরে যে কোচ দিল, অন্তর্বর্তীকালীন কোচ দিল, ডোরিভাল জুনিয়রকে দায়িত্ব দিল, সবকিছু মিলিয়ে সে যে একটা রেজাল্ট এনেছে, হয়তো জর্জ জেসুসও এরকমই কিছু একটা রেজাল্ট দিবে বা সাফল্য হয়তো আনতে পারবে না ব্রাজিলের হয়ে, এরকমটা অনেকেই ধারণা করছেন। তো সেই ক্ষেত্রে আরও যে নাম ছিল ব্রাজিলের কোচ হওয়ার জন্য, বড় বড় নাম, যেখানে ছিল ইয়র্গেন ক্লপ, জিনেদিন জিদান, আপনার ফ্রান্সের যে দিদিয়ের দেশম। তো এ সবকিছু মিলিয়ে একটা এই যে 4-5টা নাম, এদের মধ্য থেকে যদি কাউকে কোচ করে আনা যায়, সেক্ষেত্রে ব্রাজিলের জন্য হয়তো এই আপনার জর্জ জেসুস বা অ্যাবেল ফেরেইরা, এদের থেকে হয়তো অনেকটাই বেটার কিছু আউটপুট পেতে পারে। সবকিছু শেষে ব্রাজিলের ফুটবল ফেডারেশন আছে, তারা বুঝবে কতদূর কি করা যায় বা কাকে নিয়োগ দেওয়া যায়। এছাড়াও এমডি রাহুল ভাই, আমার নামটা একটু বলেন তো। এক ভাই জিজ্ঞাসা করছেন আমার নাম কি। তো আমার নামও হচ্ছে, আপনি যে আপনার নাম রাহুল, তো আমার নাম হচ্ছে রাহুল আল আমিন, আর আমার বাড়ি নাটোরে। আপনার বাসাটা কোথায় যদি বলতেন তাহলে বুঝতে পারতাম যে কোথা থেকে বলতেছেন বা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো আর ব্রাজিলের কোচ সম্পর্কে কেউ যদি কোনো মত থাকে, যদি আমাদের সাথে লাইভে শেয়ার করতে চান, তাহলে বলতে পারেন, আমি আপনাদেরকে লাইভে যুক্ত করে নিব। তাহলে আপনাদের ব্রাজিলের আগামী কোচ সম্পর্কে বা ব্রাজিলের ফুটবল সম্পর্কে আপনাদের থেকেও কিছুটা জানা হতো। যদি কেউ ইচ্ছে প্রকাশ করেন যে লাইভে এসে যুক্ত হবেন, তাহলে কমেন্টে জানান, আমি তাদেরকে লাইভে অ্যাড করে নিব। আর আপনাদের মতে আসলে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে কাকে নিয়োগ দিলে ব্রাজিলের ফুটবলে একটা আপনার পরিবর্তনের হাওয়া আসতে পারে, এরকমটা মনে হচ্ছে, সেটাও জানাতে পারেন আমাদেরকে এই লাইভের মাধ্যমে। আর ব্রাজিলের ফুটবলে একটা জিনিস দেখেন আপনি, ইউরোপে যে খেলোয়াড়গুলো খেলে গেছে বা এখনো খেলছে, এদের যে একটা কোচিং করানোর যে মনোভাব, তো তারা শুরু থেকেই দেখা যাচ্ছে কোচিং করাচ্ছে বা কোচার মানে একজন কোচ হিসেবে তারা নিজেকে শুরু থেকেই কিন্তু গড়ে তুলছে। এই জিনিসটা কিন্তু ব্রাজিলের ভিতরে নেই। ব্রাজিলে কিন্তু ফুটবলারের যে আসলে কোনো কম আছে ফুটবলার বা নামি দামি ফুটবলার নেই, এরকমটা কিন্তু না। একের পর এক কিন্তু আপনারা দেখছেন যে ব্রাজিলে আপনার হচ্ছে কাকারা খেলে গেছেন, তো রোনালদো, রোনালদিনহো, রিভালদো বলেন, এ সমস্ত আরো কিন্তু প্লেয়ার আছে। তো তারা কিন্তু খেলোয়াড় হিসেবে ভালো খেলছে, ভালো
এরপরে যখন তারা অবসরে যায় সেখান থেকেই তারা হচ্ছে ফুটবল থেকে সরে আসে। তো এই জিনিসটা আসলে আমি মনে করি ব্রাজিলের জন্য একটা হচ্ছে খারাপ দিক। কারণ অন্যান্য দেশের যে খেলোয়াড়রা তারা কিন্তু কোচিং আপনার খেলা শেষ করে অবসরে যাওয়ার পরেই কিন্তু তারা নতুন করে আবার শুরু করে খেলার জন্য কোচিং করানোর জন্য। তারা যে ফুটবল থেকে যে দূরে সরে যায় এরকমটা না, কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে তারা অবসর নেওয়ার পরেই তারা নিজেদের জীবনযাপন করে, শুধুমাত্র দেখা যাচ্ছে বিলাসিতা মানে বিলাসীভাবে জীবনযাপন শুরু করে দেয়, যার কারণে তাদের ভালো যে একজন কোচ আসা সেটা আসে না। তবে বর্তমানে এসে কিছু খেলোয়াড়রা আপনার হচ্ছে কোচিং করানোর জন্য হচ্ছে এইদিকে ঝুঁকছে, যার মধ্যে রয়েছে কাকা, রয়েছে ফিলিপ লুইস। এরা হচ্ছে এখন নতুন করে অবসরে যাওয়ার পরে দেখা যাচ্ছে কোচিং করানোর জন্য মনোভাব সৃষ্টি করেছে, বা কোচিং করানোর জন্য সার্টিফিকেট সহ ছোটখাটো দলের কোচিংও শুরু করে দিয়েছেন। কাকা আপনার হচ্ছে ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতেছেন, আর এদিকে একজন আপনার হেড কোচ হিসেবেও তো আছেন ফিলিপ লুইস। তো এই যে শুরু হচ্ছে, এদের পরে হয়তো ভবিষ্যতে ব্রাজিলে ভালো কোচ হয়ে আসতে পারে। আর ধীরে ধীরে দেখা যাচ্ছে এই খেলোয়াড়রাই যদি কোচিং এর দিকে ঝুঁকে, সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল থেকেই একটা ভালো কোচ নিয়োগ করা সম্ভব। কিন্তু এই জিনিসগুলো তো হচ্ছে না। ব্রাজিলে কোচিং করাচ্ছে কারা? ডোরিভাল জুনিয়র। এদেরকে আপনি খুব বেশি কতটুকু নাম শুনছেন? এরা তো অবশ্যই আগের যে খেলোয়াড়ের দিকে যদি ভাবেন, তো সেক্ষেত্রে তো তারা যে একটা ভালো খেলোয়াড় ছিল বা নাম করা ছিল এরকমটা তো না। তারা শুধু কোচিং এর জন্যই শুধুমাত্র ফুটবলে আসছে। কিন্তু যে ফুটবল খেলবে সরাসরি মাঠে প্রত্যক্ষভাবে একজন ফুটবলার, সে যদি একজন কোচিং করায়, যেমন ধরেন জিনেদিন জিদান, এরা তো আপনার হচ্ছে রিসেন্টলি যে খেলে গেছে ফ্রান্সের হয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একজন ভালো প্লেয়ার ছিল। তারা যখন কোচিং করাতে আসছে, কোচিং এ আসতেছে, তখন কিন্তু তাদের নিজস্ব একদম প্রত্যক্ষভাবে কিন্তু তারা মাঠের সাথে বলের সাথে যেটা কানেকশন, এই জিনিসগুলো আছে। তারা ফুটবলটাকে বেশ ভালো বোঝেন। এরপরে তারা কোচিং এর জন্য যদি আলাদাভাবে কিছু সময় দেন, তো এই জিনিসগুলো কিন্তু আসলে একজন কোচের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়, বা ভালো কোচ হতে বা তাদের প্র্যাকটিসে কিন্তু একটা পরিবর্তন ঘটায়। কিন্তু ব্রাজিলে এই জিনিসগুলো নেই। এখন দেখা যাক, কাকা, ফিলিপ লুইস এরা তো কোচিং শুরু করাচ্ছেন, এরা ভবিষ্যতে কতদূর কি করতে পারে। আর ব্রাজিলের তো বর্তমানে যে আপনার এছাড়া তো বর্তমানে ওরকম ভালো কোনো কোচ নেই। যারা আছেন শুধু তাদের ব্রাজিলের যে ঘরোয়া লিগ, এইখানে যে একজন ভালো কোচিং করাচ্ছে তাকে যে সে মানে খুব তাড়াহুড়ো করে একটা জাতীয় দলের কোচ বানিয়ে দিবেন, সে আপনাকে ভালো একটা রেজাল্ট এনে দিবে, এই জিনিসগুলো কিন্তু এতটা সহজ নয়। তাদের যে পরীক্ষাগুলো বিষয়গুলো আছে, কারণ ডরিভাল জুনিয়ররা তো ক্লাবে তো ভালো পারফরমেন্স করাচ্ছে, কিন্তু জাতীয় দলে সে কিন্তু তারা সবকিছু মিলে কিন্তু দাঁড়াতেই পারলো না। এদিকে আপনার তিতে সময় কিন্তু ব্রাজিলের ফুটবলে তারা বিশ্বকাপে এসে ভালো কোনো রেজাল্ট মানে ওইভাবে নিতে পারেনি, কিন্তু তারপরে কিন্তু ভালো একটা খেলা দেখাইছে, বা কিছু কিছু মানে ছোটখাটো আপনার বড় দুই একটা দল ছাড়া কিন্তু কারোর সাথে ব্রাজিলের জয় পেতে বা ব্রাজিলের ভক্তদের বা ব্রাজিলের কোনো টেনশনই করা লাগতো না রেজাল্টের দিকে। কিন্তু এই সময়টাতে বর্তমান সময় কিন্তু এই জিনিসটা তো বর্তমান সময় কিন্তু এই জিনিসটা ব্রাজিলের ক্ষেত্রে নাই। ব্রাজিল এখন ছোট বড় যার সাথে খেলুক, যদি স্পেনের সাথে খেলে, ফ্রান্সের সাথে খেলে, সেক্ষেত্রে তো এক প্রকার ধরে নয় হচ্ছে যে ব্রাজিল এই ম্যাচটা হারবেই, এমনকি হতে পারে 3-4টে গোলও খেতে পারে। আর যদি আপনি একটু ছোটর দিকে যদি যান, ইকুয়েডর বা ওইদিকে আপনার আরো যে দলগুলো আছে প্যারাগুয়ে, তো এদের ক্ষেত্রে কিন্তু ব্রাজিল আসলে জিততে পারবে কি না, এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও কিন্তু এখন থাকা লাগে। দেখা যাচ্ছে অনেক সময় হয়তো 1-0 গোলে ব্রাজিল হেরেই গেল, এরকমটাও হচ্ছে। অথবা দেখা যাচ্ছে 1-1 গোলে ড্র, অথবা মানে রেজাল্টটা ব্রাজিলের পক্ষে আসতেছে না এক কথায়। আর বড় দলের ক্ষেত্রে তো অবশ্যই মানে খেলার আগেই হেরে যাচ্ছে ব্রাজিল। তো এই যে একটা সিচুয়েশন, তৈরি হচ্ছে ব্রাজিলের ফুটবলের জন্য, এই জিনিসটা কিন্তু থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই একটা ভালো কোচ দরকার। আর তার সাথে কিন্তু ব্রাজিলের যে খেলোয়াড়রা, এই খেলোয়াড়দের মন মানসিকতারও কিন্তু কিছুটা পরিবর্তন দরকার। কারণ ব্রাজিলের ফুটবলারদের এখন যে বিষয়টা দেখা যাচ্ছে,
যে তাদের একটা মানে মনোভাবের যে একটা বিষয়, এই জিনিসটা কিন্তু একেবারেই নেই। তারা এখন খেলতে নামলে পারে গ্রামগঞ্জে যেরকম খেলা হয় যে আমরা প্রতিদিনই বিকালে খেলতেছি, কি খেললাম না খেললাম এটা কোনো বিষয় না। এইরকম একটা অবস্থা হচ্ছে ব্রাজিলের। তো এরকম একটা অবস্থা হচ্ছে ব্রাজিলের। দেখা যাচ্ছে খেলা লাগবে খেলতেছি, আবার অনেকে দেখা যাচ্ছে জাতীয় দলের হয়ে এখন খেলার প্রতি আগ্রহও নাই, শুধুমাত্র ক্লাবটাকে তারা প্রাধান্য দিচ্ছে। এরকমও দেখা যায় খেলোয়াড়দের আপনার বডি ল্যাঙ্গুয়েজে বলেন, মনোভাবে, কথাবার্তা সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে দুই একজন আছে তারা হচ্ছে ক্লাবে কেমন পারফরমেন্স করলো এটা বিষয় না, কিন্তু জাতীয় দলে এসে সেটা দেখা যাচ্ছে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করে। এই জিনিসটা যদি আপনি দেখেন, আপনাকে যদি একটা উদাহরণ হিসেবে যদি বলা হয়, আর্জেন্টিনার যে একটা ফুটবল, আর্জেন্টিনার যে এখন একটা সাফল্য, এই দিকে দেখেন ব্রাজিলের কি নেই। গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার পর্যন্ত বা আপনার মিডফিল্ডার বলেন, সবকিছুই কিন্তু সবচেয়ে দামি মানে খেলোয়াড়দের মধ্যে আছে। আপনার সেরা সেরা একাদশে কিন্তু তারা চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে। আপনার ভালো ভালো রিয়াল মাদ্রিদ, লিভারপুল, মানে বড় বড় যে দলগুলো আছে এই দলগুলোতে খেলে থাকে ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু দিন শেষে দেখেন জাতীয় দলে কিন্তু ওই ফুটবলাররাই খেলছে, কিন্তু তাদের যে একটা মন মানসিকতা, খেলা যে ধরন, এটা যদি আপনি দেখেন, আর আর্জেন্টিনা যারা আছেন তারা যে একদম সবাই প্লেয়ার যে বড় কোনো ক্লাবে খেলে এরকমটাও না, তারা একটা এভারেজ মানে দলে হয়ে খেলতেছে। আর সেইখান থেকে সে যা পাচ্ছে, আর্জেন্টিনার হয়ে যখন মাঠে নামে তখন তাদের ভিতরে কিন্তু জিতার যে একটা আপ্রাণ চেষ্টা, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা দেশের জন্য খেলে, এরকম একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এটি কিন্তু হচ্ছে আপনার রেজাল্ট আপনার পক্ষে এনে দিবে। তো যে জিনিসগুলো ব্রাজিলের ফুটবলে নেই, এটা হাতে গোনা হয়তো দুই একটা প্লেয়ারের মধ্যে দেখা যাবে, এছাড়া নেই। তো এই জিনিসগুলো হচ্ছে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে নেই। তারা আসতেছে, খেলতেছে, খেলা লাগবে খেলতেছে। এমনকি কিছুদিন আগে ব্রাজিলের এরকম একটা অবস্থা ছিল যে মাঠে নামলে পারে তারা যে হাফ টাইমের আগে তারা মনে হয় খেলেই না। হাফ টাইমের আগে কোনো গোল করার কোনো চেষ্টা নাই, কিছু নেই। দেখা যাচ্ছে হাফ টাইম শেষ, যখন খেলার 55 মিনিট বা 60 মিনিট পার হয়ে গেছে, ওই সময় এসে ব্রাজিল গোল করে। এরকম একটা অবস্থান তৈরি হয়েছিল। কিন্তু আপনি বর্তমানে যে ফুটবলের যে একটা অবস্থান তৈরি করছে ইউরোপের দলগুলো, তাদের সাথে যদি আপনি প্রথমে গোল খেয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাফ টাইম পরে যে গোল শোধ করবেন বা আপনি দুইটা গোল দিয়ে ম্যাচটা আপনাদের নিজের পক্ষে রেজাল্ট করে নেবেন, এই জিনিসগুলো কিন্তু এখন আসলে সম্ভব না। একদমই ধরেন এই জিনিসগুলো একদম রেয়ার, খুবই কম দেখা যায় যে আপনার এই পরিস্থিতিতে কামব্যাক করতে পারবেন। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে এরকমটাই হয়। এই জিনিসটা এমন পর্যন্ত ছিল যে হাফ টাইম পরে তারা খেলবে, কিন্তু বর্তমানে এসে কিন্তু এই জিনিসটাও নেই। তারা খেলবে, খেলা লাগবে তাই খেলে। তো এই একটা আপনি অবস্থা দিয়ে সে তো একটা জাতীয় দলকে যে ম্যাচ বের করে নেবেন, নিজেদের পক্ষে রেজাল্ট করে নেবেন, এই জিনিসগুলো আসলে এই মুহূর্তে সম্ভব না। কারণ এই মুহূর্তে যদি খেলাগুলো দেখেন, সব দলগুলোই কিন্তু আপনার ডিফেন্সটা আপনার হচ্ছে মেইনলি তারা হচ্ছে ঠিক রাখার চেষ্টা করে। এরপরে তারা দেখা যাচ্ছে দুই একটা বল পেলো, দেখা যাচ্ছে হুটহাট কাউন্টার অ্যাটাক করলো, ওইখান থেকে তারা রেজাল্ট বের করে নেওয়ার চেষ্টা করে। আর স্পিডি ফুটবলার দরকার, তাদের সাথে একটা কম্বিনেশন থাকবে মাঝমাঠের। কিন্তু ব্রাজিলের মাঝমাঠ বলতে বর্তমানে কিছুই নেই। ডিফেন্সে যা আছে ঠিক আছে, অ্যাটাকে যা আছে ঠিক আছে, কিন্তু খেলার তো বর্তমানে যে খেলাটা, এই খেলাটা কন্ট্রোলই করে শুধুমাত্র মাঝমাঠ। তো ব্রাজিলে কিন্তু এরকম ভালো মিডফিল্ডার নেই যারা একদমই নির্ভরযোগ্যভাবে খেলবে। যে আপনার ক্যাসেমিরো একসময় রিয়াল মাদ্রিদকে অনেক ভালো সার্ভিস দিয়ে গেছে, ব্রাজিলের হয়েও ভালো খেলে দিয়ে গেছে, কিন্তু সেই ক্যাসেমিরো এখন দলেও নাই। আবার তার যে একটা ধার ছিল, সেই খেলাটাও তার নেই। তো এরকম কিছু আরো আছে যারা দেখা যাচ্ছে নিজেকে হারিয়ে খুঁজছেন। যেমন আবার আরেকটা জিনিস দেখেন যে আপনার উঠতি যে তারকারা, এরা এখন ব্রাজিলে এমন একটা অবস্থা হয়ে গেছে শুধু টাকাকেই চিনে। এই জিনিসটা বললাম কেন, কুতিনহোর জন্য লিভারপুল কি করেনি। লিভারপুলে থাকতে সে 10 নম্বর জার্সি পরে খেলছে, লিভারপুলে সে ওই দলের মেইন ম্যান ছিল, কিন্তু তাকে রাখতে চাইলেও সে থাকেনি, সে চলে আসলো বার্সেলোনাতে।
লিভারপুল তাকে এরকমও কিছু বলছিল যে সে যদি ওইখানে থাকে, ওই লিভারপুলে থেকে যায়, তার জন্য স্ট্যাচু বানাবে বা আরো কিছু সুযোগ সুবিধা বা তার কথা মনে রাখার জন্য তারা অনেক কিছু করবে। কিন্তু ক্লপও তো শেষ পর্যন্ত তার কাছে মানে একজন কোচ ছিল ওই সময়ের, তো ক্লপও তাকে অনেক অনুরোধ করে, তারপরে সে না থেকে বার্সেলোনাতে আসলো। বার্সাতে আসার পরে শেষ, কুতিনহোকে তারপরে আর দেখাই যায় না। তারপরে সে আপনার হচ্ছে বার্সেলোনাতে খেললো, বার্সা থেকে সে যাচ্ছে আবার আপনার ইয়েতে গেল, আপনার ভাস্কো ডা গামাতে গেল, ওইখান থেকে আবার ব্রাজিলে। তো এত কিছুর মধ্য থেকে কিন্তু সে একদমই জাতীয় দল বর্তমানে যে পারফরমেন্স তাতে কিন্তু আর আসা সম্ভব না। এখন সে ব্রাজিলে আসছে, নিজের খেলাতে যদি ইমপ্রুভ করতে পারে সেক্ষেত্রে হয়তো আবারও ব্রাজিলে দেখা যাবে। কিন্তু এই প্লেয়ারগুলো কি ভালো ছিল না? তারা শুধুমাত্র টাকার কাছে হেরে গেল। তারা দলের কাছে যে আপনার কিছু একটা আউটপুট দিবে, ব্রাজিলের জন্য খেলবে, এই বিষয়গুলো তার মধ্যে ছিল না। তো এই জিনিসগুলো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে, এখনো এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো যদি বাদ দিতে না পারে সেক্ষেত্রে ব্রাজিলের ফুটবলের একটা কোনো সাফল্য নিয়ে আসা, এই জিনিসটা কিন্তু আর মনে হয় না অত সহজ হবে। কারণ বর্তমান ফুটবলটা কিন্তু অবশ্যই প্রতিযোগিতামূলক। এখন কোনো দলই কাউকে ছেড়ে কথা বলে না। আপনি যদি আগের খেলাগুলো কথা বলেন, যে খেলাগুলো সেভাবে আসলে সরাসরি দেখা হয়নি, বা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখি বা কোনো ম্যাচগুলো দেখি, আবার আগের ম্যাচগুলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে কোনো দল হয়তো খুব ভালো খেলে, কোনো দল দেখা যাচ্ছে অনেকটা নর্মাল, তাদের সাথে খেলতে গেলে পরে অত বেশি আপনাকে চাপ নিতে হয় না। কিন্তু বর্তমান সময়ে এসে প্রতিটা দলই অনেক স্ট্রং, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এই জায়গাতে কিন্তু আপনি এতটা সহজে একটা ম্যাচ বের করতে পারবেন না। অবশ্যই রেজাল্ট নিজেদের পক্ষে নিতে হলে নিজেদের খেলার ধরন বা সবকিছু মিলিয়ে এখন অনেক পরিশ্রমী হতে হবে, নয়তো সম্ভব না। আপনি যে উরুগুয়ের ভালভার্দের কথা বলেন, তার যে শটগুলো, ব্রাজিলের কুতিনহো থাকতে যে আপনার দূরপাল্লার শটগুলো ছিল, এই শটগুলো কিন্তু ব্রাজিলের বর্তমান টিমে কিন্তু এখন আর নেই। তো এরকম কিছু শটেও কিন্তু গোল হয়। এদিকে যেমন ধরেন গত ম্যাচে যে আপনার হচ্ছে বার্সেলোনা খেললো, তো বার্সার গত ম্যাচেও কিন্তু লামিন ইয়ামাল কিন্তু এরকম একটা বাম্পার শট করছিল ডি বক্সের একদম কাছাকাছি থেকে। তো এই শটগুলো কিন্তু আসলে তো গোল অনেকটাই হওয়ার সম্ভাবনা থাকে। তো এই শটগুলো কিন্তু ব্রাজিল এখন করছে, দুই একটা হয়তো দেখা যায় মাঝে মাঝে, কঠিনও থাকতে যে জিনিসটা অনেক বেশি ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আবার ফিরিয়ে আনা, খেলার এক কথা খেলার ধরন চেঞ্জ করা। আর সবশেষে রিয়াল মাদ্রিদের কোচিং ছেড়ে এখন ব্রাজিলের কোচিং এ আসতে পারবে কিনা আনচেলত্তি, এটি এখন সবচেয়ে বড় ড্রামা। আর এই একটা অস্থিতিশীল যে পরিবেশ তৈরি হচ্ছে, এই কোন দলে যাবে, রিয়ালেই থাকবে নাকি আবার আল হিলালের দিকে যাবে নাকি ব্রাজিলে আসবে, এই জিনিসগুলোর এখন সম্ভাবনা আপনাদের আমাদের সবাইকে এখন হয়তো থাকতে হবে ব্রাজিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এল ক্লাসিকো পর্যন্ত। এল ক্লাসিকোর পরেই হয়তো জানা যাবে একদম চূড়ান্ত সিদ্ধান্ত যে আনচেলত্তি কোথায় যাচ্ছে বা ব্রাজিলের কে কোচ হচ্ছেন। তো এখন এই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নেই ফুটবল ভক্তদের জন্য। আর ব্রাজিলিয়ানদের তো একটা হতাশার মধ্যে আছেনি, আনচেলত্তিকে পাবেন কিনা কেউ চাচ্ছেন, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক, অনেকক্ষণ সময় দিলাম আপনাদের সাথে, আপনারাও অনেকেই লাইভে যুক্ত হয়ে সময় দিলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।